আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। গুপ্ত সংগঠনের নেতারা জাল ব্যালট ছাপাচ্ছে, বরিশালে তারেক রহমানের অভিযোগ। নারী অসম্মানকারীদের ভোট না দেওয়ার আহ্বান। যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। ক্ষমতায় গেলে পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করবে না জামায়াত, কুড়িগ্রামের শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন লালমনিরহাটের জনসভায়। সেই মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যেতে পারবো? জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনে ডিবি টিম, সঙ্গে রাখা হয়েছে সহকারী প্রোগ্রামার সরোয়ারকে। শ্রমিক কর্মচারীদের আন্দোলনে আজও বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা চেষ্টার যৌক্তিকতা নিয়ে গতকালকে ওনারা বিভিন্ন মিটিং করেছেন কি করে এনসিটি দিয়ে দেওয়া যায়। গতকালকে থেকে আমাদের কোনো জাহাজ ছেড়ে যায়নি। আমাদের জাহাজ ঘাটগুলো সম্পূর্ণ, আমাদের যে টাগবোটগুলো আছে এবং পাইলট ভেসেলগুলো আছে সবগুলো বন্ধ আছে। লিবিয়ায় কমান্ডো স্টাইলে বাড়িতে ঢুকে গাদ্দাফি পুত্র সাইফকে হত্যা, মুখোশধারী ঘাতকদের পরিচয় জানতে চলছে তদন্ত। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল আর বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কি করে সৎ মানুষের শাসন কায়েম করবে, এ প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন তিনি। 12 ফেব্রুয়ারি জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি বলেন, বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের লোকেরা নতুন জালেমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান। নতুন জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে। আইডি হ্যাকের নামে যারা মিথ্যা কথা বলে, তারা সৎ মানুষ হতে পারে না। যে দলের নেতার মা বোনদের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা ও সম্মান নেই, তাদের কাছ থেকে বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। এ সময় তিনি নারী অসম্মানকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানান। আরো বলেন, জনগণকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষের ভাগ্য দুর্বিষহ হবে। যারা 12 তারিখের পরে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চায়, তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। 12 ফেব্রুয়ারি জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান। বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে, সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? দর্শক, লালমনিরহাটের জনসভায় ছিলাম সরাসরি। আর মাত্র 7 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় দিনের বেশিরভাগ সময় কাটছে প্রার্থী ও কর্মী সমর্থকদের। সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় এক আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল। তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে বলছে, অথচ নিজেরাই নারীদের অসম্মান করে যাচ্ছে দলের নেতারা। মা বোনদের সম্মান না করতে পারলে কখনোই বেহেশতে যাওয়া যাবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নারায়ণগঞ্জে জামায়াতের নির্বাচনী পথসভায় যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া সারা দেশে প্রার্থীরাও নিজেদের নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন। কর্মী সমর্থকদের সাথে নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, তাদের দুঃখ দুর্দশার কথা শুনে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচারণা। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী। মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। যে আমির সাহেব, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা
কোনোদিন বেহেশতে যাইতে পারো না। যদি না পারেন 12 তারিখে দেখে নিতে, তাহলে 13 তারিখ থেকে আরো 5 বছর আমরা এরা দেখে নিব। আসলে এরা আপনাদেরকে দেখে নিব। আপনার দোকানে দোকানে সাদাবাজি করবে, ঘরে ঘরে হুমকি দিবে, সন্ত্রাস করবে, সামাজিক ভাবে ভেজাল লাগাবে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। এর আগে শনিবার থেকে 3 দিন 8 ঘন্টা করে এবং মঙ্গলবার 24 ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। কন্টেইনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কাজ বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি কার্যক্রম, তৈরি আমদানি রপ্তানি পণ্যের জট। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত। ডিভিশনের যে সিদ্ধান্ত সেটিকে ভায়োলেট করে গতকালকে ওনারা বিভিন্ন মিটিং করেছেন কি করে এনসিটি দিয়ে দেওয়া যায়। তা আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। গতকালকে থেকে আমাদের কোনো জাহাজ ছেড়ে যায়নি। আমাদের জাহাজ ঘাটগুলো সম্পূর্ণ, আমাদের যে টাগবোটগুলো আছে এবং পাইলট ভেসেলগুলো আছে সবগুলো বন্ধ আছে। হত্যা করা হলো লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে লিবিয়ান নিউজ এজেন্সি। সাইফের আইনজীবী জানিয়েছেন, জিনতান শহরে 4 সদস্যের একটি কমান্ডো দল গভীর রাতে হামলা চালায় তার বাড়িতে। শুরুতে ভেঙে ফেলে সিসি ক্যামেরা, এরপর বাগানে বেরিয়ে এলে সাইফকে লক্ষ্য করে গুলি করে মাস্ক পরিহিত অস্ত্রধারীরা। হামলাকারীদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। অবশ্য শুরুতে ভিন্ন তথ্য দিয়েছিলেন সাইফের বোন। স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, আলজেরিয়া সীমান্তের কাছে মৃত্যু হয়েছে তার 53 বছর বয়সী ভাইয়ের। সাইফের মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন তার রাজনৈতিক সহযোগীরা। অবিলম্বে স্বচ্ছ তদন্তের দাবি জানান তারা। লিবিয়ার শাসক হিসেবে মুয়াম্মার গাদ্দাফির উত্তরসূরি ভাবা হতো তাকে। দেশের রাজনীতিতে সাইফ আল ইসলাম ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি। পশ্চিমা বিশ্বের সাথেও ত্রিপোলির সম্পর্ক স্বাভাবিক করতেও রেখেছিলেন বিশেষ ভূমিকা। গণ অভ্যুত্থানে বাবা গাদ্দাফির সাম্রাজ্যের পতনের পর নানা চড়াই উতরাই পার হন। যখন আবার রাজনীতিতে ফেরার বন্দোবস্ত করছিলেন, তখনই হত্যা করা হলো সাইফকে। 1969 থেকে 2011 সাল পর্যন্ত লিবিয়ার শাসন ক্ষমতায় ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। সে আমলে প্রেসিডেন্টের পর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো তার ছেলে সাইফ আল ইসলামকে। সরকারের আনুষ্ঠানিক কোনো পদে না থাকলেও ভূমিকা রাখতেন নীতি নির্ধারণে, নেতৃত্ব দিতেন উচ্চ পর্যায়ের আলোচনায়। 2000 সালের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে গাদ্দাফি সরকারের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাইফের। আন্তর্জাতিক মহলের সাথে বৈঠকের পর তারই পরামর্শে লিবিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে রাজি হন মুয়াম্মার গাদ্দাফি। এর ফলে প্রত্যাহার করা হয় উত্তর আফ্রিকার দেশটির উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বাবা দীর্ঘদিনের স্বৈরশাসক হলেও অবশ্য উত্তরাধিকার সূত্রে শাসক হওয়ার বিপক্ষেই অবস্থান ছিল সাইফের। বলতেন, ক্ষমতা উত্তরাধিকার হিসেবে পাওয়ার মতো কোনো খামার নয়। 2011 সালে দেশটির বিক্ষোভ দমনে তার ভূমিকার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ উঠেছিল সাইফের বিরুদ্ধে।